ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার, বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। জামায়াতসহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী কর্মসূচি। শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা আজ। যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। অবৈধভাবে রাজুকের ৩০ কাঠার প্লট নেয়ার অভিযোগ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। সকাল ৮টা বাজতেই ভোট গ্রহণ শুরু। ১০ মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন ১২১০ প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটকের এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ২ ঘন্টার বৈঠক শেষে এশিয়া অঞ্চলের প্রধান জানান, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেজন্য ইসির সঙ্গে কাজ করতে চায় টিকটক। ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয়। আমরা আশা করছি ইলেকশন কমিশন আমাদের সাথে কাজ করার জন্য, আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব। আগামী শনিবার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানান কমিশন সচিব। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে। এরপরে নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে, ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে। এদিকে 18 ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। ওপেন হয়ে যাবে সবার জন্য, যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবেন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাবের প্রত্যাশা করছে সরকার। এদিকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেছেন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রেখে সহিংসতামুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে তার দেশ। নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন সংস্থার বিবৃতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের কথোপকথনে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে তার দেশ। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেন তিনি। বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections, a country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world.
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই। বলেন, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জবাব এখনো আসেনি। নোটপ্রমাণ আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টার। কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 64 জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, আগের 18 জনকে তুলে নেয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছিল। একটি মহল মানুষকে বিভ্রান্ত করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির অন্যান্য নেতারা। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরি করার আহ্বান তাদের। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এদিন সন্ধ্যায় দিনাজপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, একটি মহল এমন কথা বলে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে চায়। একটা মহল ধর্মের কথা বলে ভোটকে বিভ্রান্ত করতে চায়, জামাতের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাদের আমির তিনি বলছেন, একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য জড়িয়ে হচ্ছেন নাকি?
আগামী নির্বাচন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বড় সুযোগ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটে নোট অফ ডিসেন্ট না রাখলে সংস্কার পূর্ণতা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বলেন, মানুষ গণভোটের মাধ্যমে তাদের মতামত জানাতে উদ্গ্রীব। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন করা হবে না, সবার পূর্ণ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা নাগরিক সুবিধার কথা তুলে ধরেন সাবেক এই জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এ সময় নগরবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। মিরপুরের কালশী রোড থেকে গণমিছিলটি ঢাকা ১৬ আসনের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এ সময় নগরবাসীর মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। গণভোটে যে নোট অফ ডিসেন্ট থাকা দরকার ছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, এবং আমরা বিশ্বাস করি এই গণভোটের মাধ্যমে আমরা যে বাংলাদেশের সংস্কার পরিপূর্ণভাবে করতে চাই, সেই গণভোটের মাধ্যমে আমরা পরিপূর্ণ সংস্কার করতে পারবো কিনা সেটা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট সংসদের উভয় কক্ষে পিয়ার সহ ৫ দফা দাবিতে জামায়াত সহ ৮ দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রভাবে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে উদ্যোগ নিয়েছে দলগুলো। প্রথমবারের মতো দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার নয়, জনগণের সঙ্গী হবে দলগুলো। বিস্তারিত থাকছে শফিক মুন্সির রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ৬টি ইসলামী দল সহ ৮ রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ ৮ দল। তবে গণভোট যখনই হোক, তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে ৭ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ৮ দল। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ৭ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে ৮ দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে ৮ দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। গণভোট তো হবে, একদিন হোক বা আগে পরে হোক। এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এই বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করব। সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে ৫ দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না। সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই ২৪-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হা ভোটের কি ফায়দা?
আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশ এটা বারবার করে বলবো। তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আর যদি কোনো জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 24-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। 1 বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি মাসের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঘটনার রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে প্রত্যাশা দুদকের। ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 3টি প্লট শেখ হাসিনা ও তার 2 সন্তান জয় ও পুতুলের নামে বরাদ্দ নেন। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির 3 মামলায় সাজার দ্বারপ্রান্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে রাজুকের 30 কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা। দাখিল করেন মিথ্যা হলফনামাও। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার বিশ্বাস যে তার সাজা আরও বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন। দণ্ডবিধির 409 এই শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ হওয়ার কারণে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আমরা প্রার্থনা করেছি। সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন ও তাকে বিচারের আওতায় আনাকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান। আসার কথা যে আমাদের একটা বড় মামলা, 3টা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসছে এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শুধু শেখ হাসিনাই নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া গেছে বোন রেহানা ও মেয়ে পুতুলের স্বর্ণ। ভল্ট থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে দুদক। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনার 2টি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি মোট। অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। কিছু স্বর্ণালংকার তার ব্যক্তিগত ছিল, কিছু মেয়ের ছিল, তার বোনের ছিল। এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এবার তার সম্পদ জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে দুদকের কাছে আবেদন করেছেন একদল আইনজীবী।
তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বুধবার সকালে আংশিক শুনানিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। রাজনীতির মাঠ থেকে টকশো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে দলের টিকিট পেয়েছেন তিনি। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তো রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনাল বলেন তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননাকর। যদিও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যাডভোকেট ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ধরনের কোনো নোটিশ আমি পাইনি যে আমার বিরুদ্ধে কোথাও কোনো কন্টেম্প্টমূলক মামলা হয়েছে, আমি পাইনি। ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ভূমিকম্পের পরও রাজধানীর ঝুঁকিপূর্ণ শত শত ভবন ব্যবহার হচ্ছে দেদারচে। মানছে না রাজুকের নির্দেশনা, ক্ষমতা প্রয়োগ করে ভেঙে দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রাজধানীর কড়াইলের বস্তিতে আগুনে নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সব হারানোর লোকজন। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। আগুন নেভানোর পর রাতের অন্ধকারের সঙ্গে যোগ হয়েছে শীতের তীব্রতা, আর সেটাই এখন বস্তিবাসীর প্রধান দুর্ভোগ। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় অসহায় বস্তিবাসী আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। যে ঘরে শীতের হাত থেকে বাঁচার সামান্য ব্যবস্থা ছিল সেটিও এখন পুড়ে ছাই। শীতের রাতে কোনো রকম আশ্রয় খুঁজতে পোড়া ঘরের মেঝেতেই মাদুর ত্রিপল টানিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাত কাটাতে। এটা রাত্রে তাহার জন্য তাহন তো লাগবো, যতদিন গড় না উঠে অতদিন তো থাকতে তৈব। এটাতে একটু শুয়ে থাকুম, বয়ে থাকুম, এরকম করে কষ্ট করে রাত কাটামো। খুব কষ্টে আছি, আপাতত তেরপালের নিচে হয়তো থাকতে হইব। থাকতে লাগবো, তার তো জায়গা নাই যে থাকবো। দুর্ঘটনার পরপর এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অল্প বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন বাস্তবতায় শিশু ও বৃদ্ধদের জন্য শীত সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দরকার তো বাজানো মশারির দরকার, কম্বলের দরকার। একসাথে জামা কাপড় পাইতাম, একটা কম্বল পাইতাম, কিছু পাইতাম, কিছুই না। আমরা কোনো সহযোগিতা পাইনি, কিভাবে বলবো? যদি কিছু পাইতাম তাহলে বলতে পারতাম যে আমরা পাইছি। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সবচেয়ে জরুরি এখন নিরাপদ আশ্রয়, খাবার এবং শীতবস্ত্র। দ্রুত সহায়তা না পেলে বাড়তে পারে মানবিক সংকট। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চলছে রাজধানীর ঝুঁকিপূর্ণ শত শত ভবনে। রাজুকের 42টি ভবন ভেঙে ফেলার এবং 187টি ভবন সংস্কারের নির্দেশনা দিলেও দেদারসে ব্যবহার করা হচ্ছে এসব ভবন। ফলে বড় দুর্ঘটনা আতঙ্কে শিক্ষার্থীরা। সম্প্রতি ভূমিকম্পের পর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি গঠন করা হবে জানিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। আর শুধু তালিকা তৈরি না করে আইনি ক্ষমতা প্রয়োগ করে রাজুককে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরামর্শ
নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই ল্যাবটি কতটা ঝুঁকিপূর্ণ তা এই ছাদের দৃশ্য দেখলেই বোঝা যায়। এই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন এই বিভাগের একজন কর্মচারী। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। শুধু এই ল্যাব নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন সহ মোট 4টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। বারান্দা ও ক্লাসরুম সহ বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। কখনো দেয়াল ও ভীমেও দেখা যাচ্ছে বড় ফাটল, এমনকি আহত হচ্ছেন কেউ কেউ। তবু সামান্য সিমেন্টের প্রলেপ আর জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। তাই ভূমিকম্প বা বড় দুর্ঘটনা ছাড়াও সবসময় আতঙ্কে শিক্ষার্থীরা। আমরা ক্লাস করতে করতে ভূমিকম্প ছাড়াও কিন্তু আমাদের উপরে বিভিন্ন সিমেন্টের যে দলাগুলো আছে ওগুলো কিন্তু ধসে পড়ে। আমরা খুব আতঙ্কিত। আমাদের মনে হয় যে জগন্নাথের স্টুডেন্টরা মেন্টালি যে ধরে নিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা বড় ধরনের ট্র্যাজেডি হবে। আমরা সেটাকে অনেকে উল্লেখ করেছি যে কোনো সময় এখানে জগন্নাথ ট্র্যাজেডি হতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হচ্ছে যে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। এ ধরনের ম্যাসাকার মোকাবেলা করার জন্য যে ধরনের প্রোটেকশন ব্যবস্থা দরকার, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া দরকার এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলো দেখে আশ্বস্ত হতে পারে, কোনোটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। উপাচার্য বলছেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সরাসরি ক্লাস বন্ধ করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। বিগত সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা ইতিমধ্যে এই বিল্ডিংগুলোতে কিছু কাজ করেছি এবং রেট্রোফিটিংয়ের জন্য পুরো বিল্ডিংগুলোকে রেট্রোফিটিংয়ের মাধ্যমে উপযুক্ত করে তোলার জন্য একটা পরিকল্পনাও আমরা অলরেডি প্রণয়ন করেছি একটা ফার্মকে দিয়ে। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা সরকারি কবি নজরুল কলেজেরও। সেখানেও প্রায় সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ, তবে টনক নড়ছে না কর্তৃপক্ষের। 2023 সালে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় 2705টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করে 187টি ভবনের রেট্রোফিটিং বা সংস্কার এবং 42টি ভবন পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশনা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কিন্তু ঝুঁকিপূর্ণ এসব ভবন এখনো দেদারসে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজুক শুধু তালিকা তৈরি করে থেমে যাওয়ায় এসব ভবন এখনো রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবন মানে সাধারণ অবস্থাতেও সে কলাপস করতে পারে। সেজন্য অবশ্যই আমাদের এটাকে নোটিশটাকে আমলে নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে। আর যদি সেটা প্রতিষ্ঠানগুলো করতে ব্যর্থ হয়, অবশ্যই রাজুককে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা জনগণের জীবন রক্ষার্থে সেটা প্রয়োগ করতেই হবে। রাজুক জানিয়েছে, বারবার চিঠি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানগুলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অর্থবছরের শুরুর প্রান্তিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে 23%। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার পর ব্যবসা বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তার উপর নির্ভর করবে আর্থিক খাতের ভবিষ্যৎ সফলতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বৈশ্বিক বা অন্দরের রাজনীতির অস্থিরতা, মহামারী অথবা কূটকৌশলের টার্গেটে বাণিজ্যিক রুট ও ডলারের বাজারের অস্থিরতা, অর্থনীতি আর নৈতিক দ্বন্দ্বে গত 6 বছর দফায় দফায় হোঁচট খেয়েছে ব্যবসা বাণিজ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর আর্থিক খাতের অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে ধীরগতি প্রভাব ফেলে মোটা দাগে। বিদেশি বিনিয়োগকারীদের বায়না, সরকার আসার অপেক্ষায় থাকতে চান তারা। নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়ে দেশের ব্যবসায়ীরাও। এদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে আসে সুখবর। 1 বছর পর মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র বেড়েছে 23%। জুলাই থেকে সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির আমদানিতে ব্যাংকের ঋণপত্র খোলা হয়েছে 47 কোটি ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ব্যবসা বাণিজ্যে ফিরেছেন অনেক ব্যবসায়ী। এতে বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। 1 নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে
ব্যবহৃত হয় সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে তো আমদানি করতে হচ্ছে, বিএমআরই করতে গেলে তারপরে বিএম মেশিনারি কিছু ইম্পোর্ট করতে, এগুলি কিন্তু পজিটিভ স্টেপ বিকজ অফ দ্য পজিটিভ পলিসি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং এখানে কিন্তু একটা জিনিসই আমি বলবো অ্যাজ এ কশনারি হিসাবে, যে এগুলি নজরদারি পুরাপুরি রাখতে হবে, যাতে যে আইটেমের কথা বলা হচ্ছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। এরই মধ্যে লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সঠিক ব্যবহার বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে রাজধানীতে উদ্বোধন করা হলো ঢাকা চায়না সিটি, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাবে চীনে তৈরি বিভিন্ন পণ্য। এর মাধ্যমে দেশের বাজারে চীনা পণ্যের অবাধ বিচরণ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্প একটি অর্থনৈতিক করিডোরে নিয়ে আসতে চায় চীন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারকে। এর মাধ্যমেই প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে সড়ক, রেল, নৌ ও আকাশপথের সংযোগ। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য সংযুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। 2013 সালে পাশের পর 2017 সালে এই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু হলেও এই প্রকল্পের অধীনে গড়ে তোলা বারিধারায় ঢাকা চায়না সিটি শপিং মলের উদ্বোধন হলো বুধবার। এ উপলক্ষে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এর মাধ্যমে চীনা বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়বে এমন আশার কথা জানায় শপিং মলটির নির্মাণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে একটা ভালো মার্কেট হয়েছে, মেনটেন করার জন্য যত ধরনের দরকার আমরা ওইগুলি করব। আপনারা যদি চাইনিজদেরকে সহায়তা করেন, সবাই যদি এখানে বিজনেস করতে আসেন, আমার মনে হয় সবাই শান্তিপূর্ণভাবে এখানে ব্যবসা করতে পারবেন। এ সময় দাবি করা হয় 40,000 বর্গমিটার জুড়ে গড়ে তোলা শহরের সর্বাধুনিক এই ওয়ান স্টপ শপিং মলটিতে পাওয়া যাবে ফার্নিচার, নির্মাণ সামগ্রী, খাবার সহ বিভিন্ন ধরনের চীনা পণ্য। ফার্নিচার থেকে শুরু করে নির্মাণ সামগ্রী এবং ডিপার্টমেন্টাল স্টোর, চাইনিজ খাবার সবই পাওয়া যাবে এই শপিং মলে। এই উদ্যোগ বাংলাদেশের ভোক্তাদের হাতে সহজে চায়না পণ্য তুলে দেবে। এই উদ্যোগ ঢাকা বেইজিং অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে যুক্তি তুলে ধরেন বক্তারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিসিক শিল্প এলাকায় সংযোগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। আড়ংঘাটা থেকে বিসিক শিল্প নগরী পর্যন্ত 8 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হয়েছে গত আগস্টে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাসের অভাবে নতুন বিনিয়োগকারীরা আগ্রহী না হওয়ায় বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতা। নিয়ামুল হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে 2024 সালের জুনে আড়ংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। 18 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে। তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা। দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ। তাদের অভিযোগ, বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। উৎপাদন খরচ বৃদ্ধিতে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে বহু প্রতিষ্ঠান। গ্যাসের সংযোগের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করে, কিন্তু দেখা যাবে ওই অ্যাপ্লাই পর্যন্ত শেষ, কার্যক্রম ওই জায়গায় স্থগিত। আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দোরগোড়ায় পৌঁছাবে, কিন্তু কি অজানা কারণে এখনো পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। র ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি, এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তরোত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি। এটা তো আদালতের সংশ্লিষ্ট, তো এই জন্য আর কি আমাদের একটু ব্যাক পোহাতে হচ্ছে। তো আশা করি যে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, যারা অনেকে আছে হস্তান্তর করবে, তো এখানে অন্যান্য যারা সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান তারা হস্তান্তরের মাধ্যমে এটার এই সুযোগটা নিতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না, বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতাও। গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি জানায়, সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছেন তারা। আমাদের ঊর্ধ্বতন যারা আছে পেট্রোবাংলা মন্ত্রণালয়, সবাই আসলে খুলনার ব্যাপারে খুবই
মানে বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কর্মসংস্থান হয়। খুলনার বিসিক শিল্প এলাকায় 240টি প্লটে 84টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে 10টি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নওগাঁয় বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকে ঝরছে কুয়াশা, তাপমাত্রা নেমেছে 13 থেকে 14 ঘরে। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। কনকনে শীত, হিম বাতাস, সেই সাথে ভোর সকালে কুয়াশা ঝরছে, সব মিলে কিন্তু শীতের দাপট ইতিমধ্যে এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে কিছুটা দুর্ভোগ আমরা দেখছিলাম। রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে, তবে দিনে আবার তাপমাত্রা কিছুটা ওঠানামা করছে। তবে রাতের তাপমাত্রা কিন্তু ব্যাপক ছন্দপতন দেখছিলাম, বিশেষ করে 12 থেকে 13 ঘরের তাপমাত্রা নেমে আসার কারণে প্রকৃত যে শীত, সেই শীতের দাপটের কারণে স্বাভাবিকভাবে যেসব নির্ণয়ের মানুষ ভোর সকালে কাজের সন্ধানে বের হন তাদেরই কিছুটা দুর্ভোগ আমরা দেখছিলাম। এবং ভোর সকাল থেকে এক ধরনের কুয়াশা ঝরছে, সেই কুয়াশার কারণে কিছুটা হালকা ছন্দপতন কাজকর্মের এই পরিস্থিতি কিন্তু চলতি সপ্তাহে এসে তাপমাত্রা এরকম একটি দ্রুত নেমে যাওয়ার চিত্র আমরা দেখছিলাম। বিশেষ করে আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে তাপমাত্রা কিন্তু আরেক দফা নেমে যাওয়ার তার আভাস দিয়েছে। তবে এই মুহূর্তে তাপমাত্রা 12 থেকে 13 ঘরে। এবার যদিও কিছুটা বিলম্বিত হয়েছে শীতের দাপট, তারপরও কোন যে শীত, রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এই শীতের কারণে স্বাভাবিকভাবে যেসব রোগ বালাইয়ের প্রকোপটাও কিন্তু বেড়েছে। আমরা দেখছিলাম হাসপাতালগুলোতে এই মুহূর্তে জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া রোগের প্রকোপটাও কিছুটা বাড়তি রয়েছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ শীতের একটা আগাম প্রস্তুতি তারা অনেকটা নিয়েছেন, তবে তারপরও এই জনপদে শীতের ধকল সবসময় কিন্তু বেশি থাকে। এবার যে আবহাওয়ার দিক থেকে বার্তা দেওয়া হয়েছে, তাপমাত্রা কিন্তু ব্যাপক একটা ছন্দপতন হবে এবং এই ছন্দপতনকে ঘিরেই কিন্তু এক ধরনের প্রস্তুতিও এই এলাকায় থাকে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বার্তাটি আমরা পেয়েছি যে এখন পর্যন্ত তারা 50,000 গরম কাপড়ের, বিশেষ করে কম্বল জাতীয় যে কাপড় থাকে, এই কাপড়গুলো তারা সংগ্রহের জন্য মন্ত্রণালয়ে একটা আবেদন করেছেন। এখন পর্যন্ত এই কাপড়গুলো কিন্তু পৌঁছে নাই। তবে প্রতি বছর এই বিশেষ করে নভেম্বরের শেষ দিকে এসে শীত শুরু হয়। এটা টানা কিন্তু প্রায় 1.5 মাস শীতের এই এলাকায় বিরাজ করার কারণে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ কিন্তু আমরা লক্ষ্য করি এবং এই ক্ষেত্রেই প্রশাসনের একটা আগাম প্রস্তুতি বা যারা বিত্তবান রয়েছে তাদের নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের ক্ষেত্রে একটা তাগিদ রয়েছে। এবং এই জায়গায় প্রতি বছরই আসলে আমরা যেটি দেখি যে এই এলাকায় এখন পর্যন্ত কোনো দাতব্য প্রতিষ্ঠান থেকে শীতের গরম কাপড় দেওয়ার খবর আমাদের দৃষ্টিতে আসে নাই। তবে শীত যেহেতু এই এলাকার বিশেষ করে হিমালয়ের পাদদেশ হওয়ার কারণে উত্তরের এই হিম বাতাসটি সরাসরি এই জনপদের উপর দিয়ে বয়ে যায়, ফলে তীব্র শীত থেকে একবারে তীব্রতর হয়ে যায় বিশেষ করে ডিসেম্বরের শেষ দিকে এসে। এবং এখন পর্যন্ত যে তাপমাত্রা এবার কিন্তু একবারে হঠাৎ করেই 28 থেকে 30 ঘরের তাপমাত্রা 12-13 ঘরে নেমে এসেছে। স্বাভাবিকভাবে শীতের যে দাপট, শীতের যে ধকল তা কিন্তু অনেকটাই অনুভব করছেন যে এই এলাকায় শীত এবার অতিমাত্রায় প্রবল আকারে তার যে চিত্র তা তুলে ধরবে এবং সেই ক্ষেত্রে একটা আগাম প্রস্তুতির বিষয় কিন্তু এখানে রয়ে গেছে। এবং এই প্রস্তুতিটার ক্ষেত্রেই প্রশাসন এবং যারা বিত্তবান রয়েছেন, শীত নিয়ে যারা আসলে নিম্ন আয়ের মানুষের সহযোগিতা করতে থাকেন, তাদেরই কিন্তু এই মুহূর্তে দৃষ্টি বা তাদের দিকে কিছুটা প্রত্যাশার রয়েছে যে শীতকে নিবারণের জন্য শীতকে ঘিরে যে প্রস্তুতি থাকে এটা কিন্তু এখনই নেওয়ার সময়। এই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষ আমরা দেখছিলাম যে যারা কাজের সন্ধানে বের হয়েছেন সকাল 8টা-10টা পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছেন, ফলে স্বাভাবিক জনজীবনে কিছুটা ছন্দ পতন হয়েছে। সকালে কাজের সন্ধানে যারা আসছেন তারা কিন্তু শীত কিন্তু কম অনুভূত হচ্ছে এবং শীতের এই জায়গায় আসলে প্রত্যাশার জায়গাটি হচ্ছে যে নিম্ন আয়ের মানুষের মাঝে এই সময় কিছুটা সহায়তার হাত বাড়িয়ে শীত নিবারণের যে প্রস্তুতি তা দেখানোর জন্যই কিন্তু আহ্বান জানানো হচ্ছে নিম্ন আয়ের মানুষের দিক থেকে। এই ছিল সার্বিক এই জনপদের শীতের খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন এমআর রকি। ভোর থেকেই শীতকালীন সবজি বেচাকেনায় জমে উঠেছে খুলনার পাইকারি সবজি বাজার। বিভিন্ন উপজেলা থেকে বিক্রেতারা সবজি নিয়ে আসছেন সোনাডাঙ্গা বাজারে। তবে ভরা মৌসুমেও দাম এখনও ঊর্ধ্বমুখী। সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। বিস্তারিত জানাতে যাচ্ছি তার কাছে। আগে থেকেই জমে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ যে সোনাডাঙ্গা কেসিসি পাইকারি
বাজার রয়েছে এটি। এখানে বিভিন্ন উপজেলা থেকে যে ট্রাক ভর্তি করে সবজি আসে, কৃষকরা নিয়ে আসেন, সেটি পাইকারি দরে বিক্রি হয়ে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। খুচরা বাজারগুলোতে কিন্তু এখানে সবজি বিক্রি হয়ে থাকে। আমরা সকালে খুব ভোরে এখানে এসে দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের যে হাঁকডাক, সেই হাঁকডাকে কিন্তু হাটটি মুখর হয়ে উঠেছে এবং সময়ের সাথে সাথে কিন্তু যারা আসছেন পাইকাররা তাদের সংখ্যাও বাড়ছে। আজকের যে বাজার দর সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন শীতকালীন যে সবজি, সেসব সবজি, শাকসবজি সহ এখানে এসেছে। এই হাটগুলোতে আমরা দেখেছি, বিক্রেতার সাথে কথা বলেছি, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা দরে প্রতি পিস। এছাড়া সিম বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। বেগুন প্রকার ভেদে 30 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো আমরা দেখেছি 60 থেকে 70 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে আলু 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন যে কপি রয়েছে, বাঁধাকপি আমরা দেখেছি 20 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি 30 টাকা, শালগম 30 থেকে 35 টাকা। এছাড়াও যেসব এখানে বিভিন্ন ধরনের সবজি উঠেছে, এর মধ্যে মিষ্টি কুমড়া দেশি যেগুলো রয়েছে সেগুলি 15 টাকা কেজি দরে এবং হাইব্রিডগুলো 25 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে আসলে আমরা বেশ যে ফুলকপি রয়েছে সেটির আমদানি দেখেছি, অর্থাৎ এটি প্রচুর পরিমাণে এসেছে বাজারে। এছাড়াও মিষ্টি কুমড়ো উঠেছে, পটল বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। শশার কথা যদি জানিয়ে রাখতে চাই, শশা বিভিন্ন প্রকার ভেদে আসলে এটি বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা পর্যন্ত এখানে যে বিক্রেতারা তারা বিক্রি করছেন। এছাড়াও যে কাঁচামরিচ আমরা দেখছি 50 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা 40 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই অন্য অন্য যেসব সবজি রয়েছে সেগুলোর দাম মোটামুটি অপরিবর্তিত থাকলেও বিক্রেতারা বলছেন ধনিয়া পাতার দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। এছাড়াও এই যে হাট থেকে বিক্রেতারা, পাইকাররা তাদের যে কিনে নিয়ে যান এগুলি চলে যাবে ট্রাকে করে বা বিভিন্ন ভ্যান সহ অন্যান্য যানবাহনে। এইসব সবজি চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। খুচরা বাজারেও এখান থেকে সবজি আসলে বিক্রি হয়। তো খুলনা থেকে পাইকারি বাজারের সবজি যে দাম এবং এই সম্পর্কিত খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম খুলনা থেকে। অবকাঠামো ও চিকিৎসা সংকটে বাগেরহাটের একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিরুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে ফাটল ও স্যাঁতসেঁতে। জনবল ও অবকাঠামো সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বিসর্জার হাসপাতালের জন্য মাত্র 8টি পদ রয়েছে। এর মধ্যে অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। এখানে ভালো কোনো ডাক্তার সেভাবে পাওয়া যায় না। যখন থাকি অনেক সময় একজন ডাক্তার থাকে, তাকেই আমরা দেখাই। এখানে আসে ঠিক মতো আর কি ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার যদি একজন থাকে তাও ব্যস্ত থাকে। বিশেষজ্ঞ না থাকায় নবজাতক ও প্রসূতি মায়েদের সেবা দিতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। ঝুঁকির ভিতরে আসি, ফাটল ধরেছে। অ্যানেস্থেসিস্ট ডাক্তারও নেই, সার্জারি ডাক্তার নেই, যার কারণে আমরা রোগীগুলোকে সদরে রেফার করতে বাধ্য হই। এখানে ম্যান পাওয়ার কম, অ্যানেস্থেসিয়ার সমস্যা, একটা সিজার তো হতে গেলে একটা রোগীর মরণাপন্ন সমস্যা, সেই ধরনের প্রোটেকশন নাই। অতি সত্বর এই বিল্ডিংটা সংস্কার প্রয়োজন। পাশাপাশি এই যে শূন্য পদগুলো পূরণ করে একটা জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা আরও সুন্দর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সমস্যার কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবনগুলোর নির্মাণ মেরামত সংস্কারের কাজ এইচসিডি ডিপার্টমেন্ট ওনারা করেন। ওনাদেরকে আমরা অবহিত করেছি, চিঠি লিখেছি। আর জনবলের সংকট এটা শুধু এখানে না, সারা দেশেই সংকট, এবং সরকার কাজ করছে, আমরাও চেষ্টা করছি। কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুনসহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে
ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহাপুর এলাকায় 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার করা হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোস, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দিয়ে চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সময় সংবাদ, রাজশাহী। চাঁদপুরে ভেজাল সামগ্রী ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে 4 ব্যবসা প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। হাজীগঞ্জে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যৌথ অভিযান। একটি হাসপাতাল, একটি রেস্টুরেন্ট এবং আরও 2টি মেডিসিন কর্নারের পচা ও ভেজাল সামগ্রী এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগ ওঠে। পরে অভিযোগের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানগুলোকে মোট 80,000 টাকা জরিমানা করা হয়। জনবল সংকটে বন্ধ হয়ে আছে ঝিনাইদহের শৈলকুপার মিনি মৎস্য হ্যাচারি। মাছ চাষিদের উন্নত মানের রেণু সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও নিয়মিত তদারকির অভাবে প্রত্যাশিত সেবা কখনোই পাননি এই অঞ্চলের মানুষ। মৎস্য বিভাগ বলছে, নতুন করে কার্যক্রম চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 1982 সালে ঝিনাইদহের শৈলকুপার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে 2-1 রেণু উৎপাদন করা হলেও পরে মান নিয়ে চাষিদের অভিযোগ বাড়তে থাকে। চাহিদা কমে যাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উৎপাদন। 1986 সালের দিকে পুরো হ্যাচারিটি পরিত্যক্ত হয়ে পড়ে। 2015 সালে আবারও কিছুদিনের জন্য পুনঃ উৎপাদন শুরু করে মৎস্য বিভাগ। জনবল সংকটের কারণে সে বছরই দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায়। এরপর আর চালু হয়নি প্রতিষ্ঠানটি। দিন দিন নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ও অবকাঠামো। স্থানীয়রা বলছেন, হ্যাচারিটি বন্ধ থাকায় বাড়তি দামে বাইরে থেকে রেণু সংগ্রহ করতে হচ্ছে তাদের। এই হ্যাচারি থেকে নতুন উৎপাদন কখনো দেখিনি, এবং গেটে বন্ধ থাকে, বাইরের লোকজন কেউ আসা যাওয়া করে, এরকম কিছু না। নতুন করে যদি এর কার্যক্রম শুরু হতো তাহলে হয়তো সাধারণ জনগণ এর থেকে অনেক সুফল ভোগ করতে পারত। আমি এই 5 বছরের ভিতর কখনো দেখলাম না হ্যাচারি পরিচর্যা হইলো বা হ্যাচারির কোনো কাজ আসলো। এত নোংরা, ময়লা, মাটি, এত মনে হয় না যে এটা সরকারি প্রতিষ্ঠান। সরকার এত টাকা দিয়ে হ্যাচারি করে যদি জনগণের কাজই যদি না লাগে তাহলে এটা করে লাভ কি? পুনঃ উৎপাদন হলে ভালো হয়তো। আমাদের এলাকার যারা চাষ করে, পুকুরে মাছ দেয়, তারা হলো এখান থেকে পুনঃ নিতে পারে সহজে। তবে শিগগিরই হ্যাচারিটি চালুর আশ্বাস মৎস্য বিভাগের। এই বছর থেকে প্রোডাকশনে যাওয়ার কথা। আমাদের এখানে গত 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বিভাগীয় যে পরিচালক স্যার সে আসছিল, এবং খুব দ্রুত আমরা একজন লোক পাবো এবং তার মাধ্যমে এখানে প্রোডাকশন শুরু হবে ইনশাল্লাহ। মৎস্য অফিসের তথ্য মতে প্রতি মৌসুমে অন্তত 40 কেজি রেণু উৎপাদনের সক্ষমতা রয়েছে হ্যাচারিটির, যা থেকে পোনা মাছ উৎপাদন হবে 40 লাখের বেশি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সেতু নির্মাণের 9 বছরেও হয়নি সংযোগ সড়ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদের উপর নির্মিত সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজই আসছে না। চলাচলের উপযুক্ত না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ও বক্সিপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে কুমার নদ।
আর এই নদের উপর 2016 সালের ডিসেম্বরে কুমার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে 2017 সালের জুনে শেষ হয়। 60 মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কাজ পায় আলমডাঙ্গা ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফুল ইসলাম ট্রেডার্স। নির্মাণে ব্যয় হয়েছে 56,89,000 টাকা। তবে সেতু নির্মাণে 9 বছর পার হলেও চলাচলের জন্য নির্মাণ করা হয়নি দুই পাশের সংযোগ সড়ক। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি কৃষি পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধান, পাট, ভুট্টা নিজাতে দেখা যাচ্ছে আমাদের খুব কষ্ট হয়। দুই গ্রামের মানুষের মাঠের যে ফসল সেগুলো তুলতে পারে না, যার কারণে মানুষের চরম দুর্ভোগ হয়েছে। রাস্তাটা হলে আমাদের সবার পক্ষে যে সুবিধা হয়। সংযোগ সড়ক স্থাপনের পর ব্রিজটি চালু হলে আলমডাঙ্গার 10 গ্রামের মানুষের যাতায়াত সুবিধা হবে। বর্তমানে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ আলমডাঙ্গায় যাতায়াত করতে হয় 10 কিলোমিটারের বেশি পথ। 10 বছর ধরে ব্রিজটা হয়েছে, এপার ওপারে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এই ব্রিজটি কোনো কাজেই আসছে না। প্রায় 57 লাখ টাকা সরকারের শুধুই গচ্চা। নতুন প্রকল্প পেলে সংযোগ সড়ক স্থাপন করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সামনে যে বরাদ্দই আসুক, অথবা আমাদের হলো ইজিপিপি একটা কার্যক্রম আছে, এটা রিসেন্ট শুরু হওয়ার কথা। যদি শুরু হয় তাহলে আমি ইমিডিয়েট এটা হলো এই রাস্তাটা সংস্কার করে জনগণ যেহেতু অবাধ চলাচল করা পারে সেই ব্যবস্থা করে। কুমার সেতুটি নির্মাণের ব্যয় হয়েছে 56,89,000 টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘ 1 যুগ পর সংস্কার কাজ শুরু হয়েছে সাতক্ষীরার শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে। কাজে ধীরগতি, সড়কে গর্ত ও ধুলায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এদিকে সড়কটি দিয়ে চলাচলে প্রায় বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সড়ক বিভাগ বলছে 2026 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ শেষ করতে প্রয়োজন আরও 1 বছর। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সংস্কার কাজ চলছে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে। এক পাশে গর্ত করে ফেলা হয়েছে বালু, চারদিকে ঢেকে গেছে ধুলায়, আর এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে সড়কটি। চলাচল অনুপযোগী হয় 1 যুগ পর শুরু হয় সংস্কার। তবে কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী বলছে ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করছেন। সড়কে গর্ত ও ধুলায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এদিকে সড়কটি দিয়ে চলাচল করে প্রায়ই বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। বহুত দিনের এই রোডটা কোনো সংস্কার হচ্ছে না, আমরা গাড়ি ঘোড়া চালাই আর খাতি পাচ্ছিস না। টায়ার মায়ের বাসটা হচ্ছে, পাংচার হচ্ছে, গাড়ি রাস্তার জনিত গাড়ি চালাইতে পারি না। সেই ধরনের কাজের গতি নিয়ে মানুষের খুব কষ্ট হচ্ছে। এই এলাকার মানুষের ধুলো বালি একটা আরো বিরাট ঝামেলা ভোগ করতে হচ্ছে মানুষ। খারাপ হওয়ার কারণে আমরা যারা স্কুল শিক্ষার্থী আছি, কলেজ শিক্ষার্থী আছি, তারা আমরা ভালোভাবে রাস্তায় চলাচল করতে পারি না। রাস্তাটা অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জন্য সড়ক ও জনপথ সহ স্থানীয় সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছি। সড়ক বিভাগ বলছে 2026 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ শেষ করতে প্রয়োজন আরও 1 বছর। কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, আমাদের বিভিন্ন প্যাকেজে প্রায় 19টা কালভার্টের কাজ শুরু হয়েছে। এছাড়া আমাদের রাস্তা দিয়ে রিকনস্ট্রাকশন এবং ওয়াইডেনিং এর কাজও শুরু হয়েছে। তো আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে 2026 জুন পর্যন্ত। আসলে যেটা খুব অল্প সময়, এই সময়ের মধ্যে আসলে শেষ হবে না। এই প্রকল্পটা আশা করি 2027 জুনের মধ্যে, অর্থাৎ আগামী 1.5 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলব। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের 62 কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় ধরা হয়েছে 565 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি অর্জিতা শেহজিন। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জে সড়কের পিচ কার্পেটিংয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনিয়ম নিয়ে সময় টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে দুদক। বুধবার দুপুরে সদর উপজেলার চকঝগড়ু গ্রামে দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল সরজমিনে তদন্ত করে। এ সময় তারা নির্মাণ হওয়া সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং খুঁড়ে আলামত সংগ্রহ করেন এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সাথে কথা বলেন। জানা যায়, চলতি বছর সেপ্টেম্বর মাসে চকঝগড়ু নাককাটিতলা সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ করেন ঠিকাদার গোলাম কিবরিয়া টনিক। কিন্তু ময়লা আবর্জনা ও মাটির উপর ঢালাই দেয়ায় উঠতে থাকে কার্পেটিং। এই অবস্থায় 2.5 কিলোমিটার সড়কের 200 মিটার বাকি থাকা অবস্থায় কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পরে পালিয়ে যায় ঠিকাদার।
লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনালের ইজারা বাতিল সহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দরের ইজারা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে স্থানীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ইজারা দিতে হলে নির্বাচিত সরকার জনগণের সাথে আলোচনা করে দিতে হবে। এ সময় জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়। টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্ক KCN এবং ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান লিংক3 টেকনোলজির লিমিটেড উদ্যোগে সেমিনার হয়েছে। শহরের চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ছিল আয়োজন। এতে অতিথি ছিলেন লিংক3 টেকনোলজি লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের AGM আশিক হাবিব প্রিন্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারুক হোসাইন, টেকনোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেহেদি হাসান, কিশোরগঞ্জ কেবল নেটওয়ার্কের পরিচালক মাহফুজুর রহমান শোয়েব ও লিংক3 টেকনোলজি বিভাগের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক খন্দকার রাকিব হোসাইন। ভোরের সময় আরও থাকছে। থ্যাঙ্কসগিভিং ডের আগে যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুক হামলা, ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুরুতর আহত, সন্দেহভাজন হামলাকারী আটক, লকডাউনে হোয়াইট হাউস। একমাত্র RFL ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মংলা বন্দরে অসম্পূর্ণ 2টি জেটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় 2 বছর ধরে। PPPর মাধ্যমে এই প্রকল্পের কাজ 2018 সালে শুরু হলেও তা শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে নির্ধারিত নতুন সময়ে কাজ শেষ হবে। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বার্ষিক 1 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জনে 2018 সালে মংলা বন্দরে নতুন 2টি জেটি নির্মাণ কাজ শুরু হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রকল্পের মধ্যে আছে 22 একর জায়গার উপর বর্তমান জেটির পাশেই 183 মিটার দীর্ঘ 2টি জেটি, একটি কন্টেইনার ইয়ার্ড, ফুয়েল স্টেশন, মাল্টিপারপাস ভবন, ওয়ার্কশপ বিল্ডিং সহ মোট 7টি ভবন নির্মাণ। ব্যয় ধরা হয়েছে প্রায় 1800 কোটি টাকা। 2024 সালের শুরুর দিকে হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি হয় 62%। বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধ থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। ইতিমধ্যে কিন্তু আমরা একটা মিটিংও করেছি তাদের সাথে, এবং তারা তাদের আশ্বস্ত তারা করেছে যে দ্রুত সময়ের ভিতর কিন্তু তারা কাজ শুরু করবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে আর্থিক সংকটের কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও দ্রুত নতুন করে কাজ শুরু করবেন তারা। আমাদের কিন্তু 62% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেইন কাজগুলি কমপ্লিট। এখন যে কাজটা আছে আমাদের, এটা আমরা যদি শীঘ্রই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আমরা কমপ্লিট করে ফেলব। আশা করি আমরা 26শে ডিসেম্বরের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। বেসরকারি উদ্যোগকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিকল্পনা বাধাগ্রস্ত করে। এখানে ইপিজেড রয়েছে, অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যার সঙ্গে হয়তো সামগ্রিক পরিকল্পনাটা জড়িত। যেটি নির্মাণটা বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা অন্য গভর্নমেন্টের পরিকল্পনাটাকেও প্রভাবিত করবে। মংলা বন্দরের সঙ্গে 30 বছরের চুক্তি অনুযায়ী 2 বছরের নির্মাণ ও 28 বছরের অপারেশন কার্যক্রম চালানোর কথা রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। ভোরের সময় আরও থাকছে। স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে লিটন BCB, পছন্দ মতো ক্রিকেটার না পাওয়ার দাবি ক্যাপ্টেনের। অধিনায়কের মতামত গুরুত্ব দিতে বাধ্য নয় নির্বাচকরা, মন্তব্য লিপুর। ঢাকার জনসংখ্যা আর বিস্তার দিন দিন এমনভাবে বাড়ছে যে শহরটি এখন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ নগরীতে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে ইন্দোনেশিয়ার জাকার্তার পরই এখন ঢাকা, আর 2050 সালের মধ্যেই শহরটি তালিকার 1 নম্বরে উঠে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গ্রামগঞ্জ থেকে মানুষের ঢল, কাজের সন্ধান এবং জলবায়ু ঝুঁকি সব মিলিয়ে ঢাকার ওপর চাপ বাড়ছে দ্রুত গতিতে। বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে।
বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের সমাগম বেশি, আর এতে করে জনসংখ্যার দিক থেকে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে উঠে আসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন প্রথম স্থানে, যেখানে 4,19,00,000 মানুষ থাকেন। দ্বিতীয় স্থানে ঢাকার জনসংখ্যা 3,66,00,000 আর টোকিও তৃতীয় স্থানে, যেখানে 3,34,00,000 মানুষ বাস করেন। প্রতিবেদন অনুযায়ী বিশ্বে এখন 1 কোটিরও বেশি জনসংখ্যার মেগা সিটি রয়েছে 33টি। 1975 সালে এমন শহর ছিল মাত্র 8টি। 33টির মধ্যে 19টি মেগা সিটি এশিয়ার, আর শীর্ষ 10-এর মধ্যে রয়েছে 9টি শহর এশিয়ার। এর মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজো, ফিলিপিন্সের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিওলে। এই সবগুলো শহরই মানুষের ভিড়ে উপচে পড়ছে। এর মধ্যে শুধুমাত্র মিশরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ 10 মেগা সিটির একটি, যেটি এশিয়ার বাইরে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ক্ষেত্রে জনসংখ্যা বাড়ার বড় কারণ দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল। কাজে, চিকিৎসায়, সুযোগের সন্ধানে কিংবা জলবায়ু ঝুঁকি থেকে বাঁচতে অনেকেই রাজধানীতে চলে আসছেন। অনেক সময় বন্যা, নদী ভাঙনে টিকে থাকা কঠিন করে তোলে। এতে করে ঢাকায় মানুষের ভিড় বাড়ছে চাপও। যদি এই প্রবণতা চলতে থাকে, 2050 সালের মধ্যেই ঢাকা বেশি জনসংখ্যার কারণে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে। তবে এতে মানুষের বসবাসের উপযোগী নয় ঢাকা। যানজট, পানি গ্যাস সংকট, ড্রেনেজ সমস্যা, আবাসন সংকট সব মিলিয়ে শহরটিকে টিকিয়ে রাখতে পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগর ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন না আনলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে শঙ্কা তাদের। শিউলি রোজা, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট দলে বিভেদ স্পষ্ট। আয়ারল্যান্ড সিরিজে শামীম পাটোয়ারীকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ অধিনায়ক লিটন কুমার দাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দল নির্বাচনে তার মতামত নেয় না নির্বাচক প্যানেল। অবশ্য প্রধান নির্বাচক লিপুর ভিন্ন দাবি। লিটনের অভিযোগে শামীমের পারফরমেন্স দেখতে বললেন গাজী আশরাফ হোসেন লিপু। চট্টগ্রাম থেকে বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। This is not my call, totally selector call. আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন। দল নির্বাচনে নেওয়া হয় না অধিনায়কের মতামত, এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে। যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক, বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু। আমরা তো ক্যাপ্টেন এবং কোচের একটা মতামত নিই, তার মতামতটা শামীম পাটোয়ারীকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল প্যানেল অফ সিলেক্টরস। তো আমরা মনে করেছি যে এই পারফরমেন্সের পরে দুটো ম্যাচে অ্যাটলিস্ট আমরা অন্য কিছু আমাদের মাথায় ছিল, সে কারণে আমরা সামগ্রিক দলে আসছি। এটা সিলেকশন কমিটির এখতিয়ার। The process is goes through cricket operations. বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা অ্যাপ্রুভাল দেয়। এটা বরাবরই এরকমই হয়। নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা। শেষ 2 সিরিজে শামীম আর জাকের আলীর পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা। বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমিও
আমি সরি ছাড়া কিছু বলতে পারবো না তাকে। একটা টিম কালচার এখনো তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। ক্রিক অপস থেকে শুরু করে সিলেক্টর প্যানেলের সঙ্গে দলের দূরত্ব অনেক। এমন সংস্কৃতি অতীতে ভুগিয়েছে টিম বাংলাদেশকে। এই রীতি এখনো অব্যাহত ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে 3 ফরম্যাটে 3 অধিনায়ক এনে ক্ষমতার সামঞ্জস্য আনতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার সেই পদ্ধতি যে খুব একটা পক্ষে আসছে না, তার বড় উদাহরণ লিটন কুমার দাসের এমন প্রেস কনফারেন্স। এমন প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থার তো অবনতি ঘটবেই, সেই সাথে টি-20 বিশ্বকাপের আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে প্রস্তুতিতেও একটা বড় ধাক্কা লাগলো। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে দল নির্বাচনে কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেও তাদের মতামত শতভাগ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেন বা কোচ নয়, নির্বাচকরা বিসিবির কাছে দায়বদ্ধ বলেও জানিয়েছেন তিনি। এদিকে শামীম হোসেন পাটোয়ারির জায়গা নিয়ে এত আলোচনার মধ্যে তাকে ডেকে পাঠিয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আগুনের সূত্রপাত চট্টগ্রামের সাগরিকায়। লিটনের এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড়, যার কেন্দ্রবিন্দুতে বোর্ডের নির্বাচক প্যানেল। বিশেষভাবে বললে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেনের পছন্দ মতো দল দেয়াই নির্বাচকের কাজ, কারণ দিন শেষে মাঠে লড়তে হয় ক্যাপ্টেনকেই। তাই তার সহযোদ্ধা কারা হবেন সেটা নির্বাচন করার পূর্ণ অধিকার থাকে অধিনায়কদের। অনেক দেশেই নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন ক্যাপ্টেন এবং কোচ। বাংলাদেশে এই ধারার প্রচলন না থাকলেও ক্যাপ্টেন এবং কোচকে বাদ দিয়ে দল নির্বাচনের নজির খুব কম। অন্তত প্রকাশ্যে আলোচনা হওয়ার মতো ঘটনা আর একটাই, সেটা সাকিব আল হাসানের প্রথম দফায় ক্যাপ্টেন্সি আমলে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির ক্রিকেট অপারেশনস এবং নির্বাচক প্যানেলের সঙ্গে দলের অধিনায়কদের দূরত্বটা একেবারে ওপেন সিক্রেট। শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে ক্রিকেট অপারেশনসের গোজামিল তো এত সহজে ভুলবার নয়। তবে এত কিছুর পর ধারণা করা হয়েছিল ভবিষ্যতে হয়তো এই কনফ্লিক্ট থেকে দূরে থাকবে সব পক্ষ, তবে হলো তার উল্টো। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে শেষ সিরিজে যখন দলকে নিয়ে ফাইনাল প্ল্যানিং সাজাবেন ক্যাপ্টেন, তখন পছন্দ মতো দল পেতেই নাকি যুদ্ধ করতে হচ্ছে সেনাপতিকে, তাও নিজের ঘরের মানুষের সঙ্গে। অথচ এই দলটা বিশ্বকাপে ভালো খারাপ যাই করুক না কেন তার পুরো দায় নিতে হবে কোচ এবং ক্যাপ্টেনকেই। সে সময় ক্রিকেট অপারেশনস কিংবা নির্বাচক কেউ আসবেন না নিজেদের দায়িত্ব বুঝে নিতে, অন্তত বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে নেন না কেউই। তবে বাংলাদেশে কর্তৃপক্ষের সমালোচনা করা মানেই আপনি তার চক্ষুশূল। ভালো খারাপ বিবেচনা না করেই আপনার পেছনে লেগে যাবে সবাই। এখানেও হচ্ছে তাই তো লিটনের কথাগুলো ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড। যে শামীমকে নিয়ে এত তর্ক বিতর্ক, তাকে আজ ডেকে পাঠানো হয় ক্রিক অপসের চেম্বারে। সেখানে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন কর্তা ব্যক্তিরা। পরে দিনের শেষ বিকেলে এক ভিডিও বার্তায় কোচ বা ক্যাপ্টেন নন, তাদের দায়বদ্ধতা বোর্ডের কাছে আছে বলে জানান প্রধান নির্বাচক। এমনকি ক্যাপ্টেনকে তার পছন্দ মতো দল দেওয়াও নাকি নির্বাচকের কাজ নয় বলে সোজা সাপটা বলে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে, এবং হেড কোচও চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। অথচ এই বোর্ডে এমন হওয়ার কথা ছিল না। বিসিবির প্রেসিডেন্ট সহ এখানে 2 জন পরিচালক আছেন যারা জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন বড় একটা সময়। তাই লিটনের আক্ষেপ তারা না বুঝলে আর বুঝবেটা কে? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজে সেরা একাদশ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য অধিনায়ক লিটন কুমার দাসের।
এবার শুধু কঠিন চ্যালেঞ্জ নয়, সিরিজ জয়ের প্রত্যাশা করছেন উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে এই ভেন্যুতেই শেষ ম্যাচ জিতেছিল আইরিশরা, সে স্মৃতি দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। বছর শেষ হলেই টি-20 বিশ্বকাপ, এর আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। টিম কম্বিনেশন যাচাই বাছাইয়ের শেষ সুযোগ টিম টাইগার্সের সামনে। চট্টগ্রামে সে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কঠিন চ্যালেঞ্জ। আগের সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার সেই চ্যালেঞ্জ উতরে সিরিজ জেতার লক্ষ্য স্বাগতিকদের। টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে এক্সপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। সবচেয়ে বেশি চিন্তার কারণ মিডল অর্ডার। সাম্প্রতিক সময়ে সেখানে হতশ্রী পারফরমেন্স টিম বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে এই জায়গাটা নিয়েই কাজ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় চিন্তায় আছে শিশিরও। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দু একটা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন। জানি না ডিউ কতখানি পড়বে, যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। এদিকে টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা আইরিশরা শর্টার ফরম্যাটের সঙ্গে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এই মাঠে সবশেষ খেলার টি-20তে বাংলাদেশকে হারানোর স্মৃতি রয়েছে তাদের। রঙিন পোশাকে সে কাজটা আবারও করতে চাইবে সফররতরা। টেস্ট তো আমরা তেমন খেলি না, তবে শর্টার ফরম্যাটে আমাদের অভিজ্ঞতা ভালো, বেশ স্বাচ্ছন্দ্য পাই। সাম্প্রতিক সময়ে আমাদের বেশ ভালো কিছু জয়ও আছে, সিরিজ জয়ও আছে, তাই আমরা আত্মবিশ্বাসী। সাগরিকা স্পোর্টিং উইকেটে রান উৎসব দেখার সম্ভাবনা তীব্র, তবে শিশিরের কারণে টস ভাগ্যটাও হবে ভীষণ গুরুত্বপূর্ণ। টি-20 বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে বহু, তবে টিম ম্যানেজমেন্ট কি শুধুমাত্র একটা জয়ের জন্যই নামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং এই সবশেষ সিরিজেও যদি বেঞ্চ শক্তি না দেখা হয়, তাহলে টি-20 বিশ্বকাপের আগে আরও একটা অপূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যাবে বিশ্বকাপ খেলতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। মিডল অর্ডারের শক্তি বাড়াতে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাইফ হাসানকে। 4 নম্বর এই ব্যাটারকে জায়গা করে দিতে আর আবারও সাইড বেঞ্চে জায়গা হতে পারে তাওহিদ হৃদয়ের। টিকে থাকার পরীক্ষা জাকের সোহানের সামনেও। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে একাদশ, তা নিয়ে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। বিশ্বকাপের আগে প্রত্যেকটা দল যখন এই ফরম্যাটকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলছে, সেখানে ব্যতিক্রম হয়তো বাংলাদেশ। এবং এই চিত্রটা এবারই প্রথম নয়, এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলোর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রস্তুতিতে আসলে 16 কলা পূর্ণ হয় না। এবারও আসলে আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের কোনো বাইল্যাটারাল সিরিজ নেই। এই বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ দল পাচ্ছে 3টি ম্যাচ। প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ দল যেমনটা প্রেস কনফারেন্সে বলেছে, তারা সর্বোচ্চ শক্তির যে দলটা রয়েছে, অর্থাৎ যে একাদশটা রয়েছে, সেই একাদশটা নিয়েই খেলতে নামবে। তানজিদ তামিমের এই মাঠে যে রেকর্ড, সেখানে আসলে তানজিদ তামিমকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং পারভেজ ইমনকে আমরা দেখেছি নেটে বেশ কিছু বড় শটস বা ছন্দে থাকতে। পারভেজ ইমন এবং তানজিদ তামিম সবশেষ ম্যাচে ওপেনিং করেছিলেন। লিটন কুমার দাস 3 নম্বরে, তার যে পছন্দের 1 ডাউন পজিশন, সেখানে ব্যাটিং করবেন। 4 নম্বরে যদি সাইফ হাসান খেলে, সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে অবধারিতভাবেই বাদ পড়তে হবে। 5 নম্বরে হয়তো জাকের আলী এবং সোহান, এই দুজনের মধ্যে শাফল করার একটা সুযোগ রয়েছে। 6 নম্বর থেকে আসলে পার্ট টাইম ব্যাটার অথবা বোলারদের যদি কথাটা বলে, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম আহমেদকে আমরা দেখব। এই দুইজনকে আসলে ওই পরবর্তী 2 ধাপে দেখার পরে মাত্র 2টি স্লট ফাঁকা থাকবে। সেই 2টি স্লটে 2 জন পেসার বাংলাদেশ টিম খেলাতে পারবে। এবং যেমনটা আপনারা জানেন, তাসকিন আহমেদ যেহেতু আবুধাবি টি10-এ মোস্তাফিজুর রহমানের সঙ্গে একমাত্র পেসার হিসেবে শরীফুল ইসলামকেই দেখা যাবে। বাংলাদেশ দলের জন্য আপাতত সবচেয়ে সেরা কম্বিনেশন এটাই হতে পারে, যদি না টিম ম্যানেজমেন্ট খুব একটা রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ যেমনটা আপনি জানেন, বড় দলগুলো আসলে বেঞ্চ শক্তিমত্তা এই বড় আসরের আগেই দেখে নেয়, এবং যখন আপনার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তখন কিন্তু আপনার কাছে সে ধরনের একটা সুযোগ ছিল। তবে যদি আমি অতীতের কথা বলি, টিম ম্যানেজমেন্টকে কিন্তু আমরা দেখি না খুব একটা আসলে টিম কম্বিনেশন যাচাই করার ক্ষেত্রে তারা আসলে খুব একটা
রিস্ক নিতে চান না, বরং সবচেয়ে সেরা একাদশটা খেলিয়ে জয় পাওয়াটাই আসলে মুখ্য একটা কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে মিডল অর্ডারে। বাংলাদেশ দল বেশ ভুগছে, তাওহিদ হৃদয়কে বাদ দেওয়ার পর আসলে সমাধান পাওয়া যায়নি। সাইফ হাসানের যে ফর্মটা রয়েছে সেটা হয়তো 4 নম্বর ব্যাটিং পজিশনে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিবে। তবে সবচেয়ে বড় কাজটা করতে হবে জাকের এবং সোহানকে। তারা আসলে অফসাইডের শটিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে অনুশীলন করেছেন। বাংলাদেশের জন্য এটাই হতে পারে সবথেকে ভালো একাদশ, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে কি ধরনের ক্রিকেট তারা খেলবেন সেটাই আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিপিএল নিয়ে ঘোলাটে পরিস্থিতির মাঝে অবশেষে মুখ খুলল ক্রিকেট বোর্ড, যদিও তাতে পরিষ্কার হয়নি কিছুই। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির টাকা হাতে না পেলেও একটি দল বাড়িয়ে আসর আয়োজন করতে যাচ্ছে বিসিবি। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন, কোনো ফ্র্যাঞ্চাইজির অসঙ্গতি দেখলে তখন ওই দল চালাবে বোর্ডই। এদিকে কোনো এক অজানা কারণে গত আসরের ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের ব্যাপারে নমনীয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এবছর বিপিএলে থাকছে না আইএমজি। বিপিএল নিয়ে মহা বিপদের মুহূর্তে সদস্য সচিব ছাড়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন না গভর্নিং কাউন্সিলের আর কোনো কর্মকর্তা। প্রশ্নবাণে জর্জরিত ইফতেখার মিঠু কোনো মতে পার করলেন 1.25 ঘন্টার প্রেস কনফারেন্স। চেয়ারম্যান উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত। ডেফিনেটলি ইজ আ টাফ জব। রাইট নাও এটা যদি 7-8 মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। উই আর ফায়ার ফাইটিং। স্বচ্ছ আসর আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি, অথচ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার বিষয়ে চূড়ান্ত অস্বচ্ছতা। আবার শুরু থেকে 5টির কথা বললেও এখন হঠাৎ পরিকল্পনা 6 দলের আসর আয়োজনের। কোয়াবের সাথে নিজে বসেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে অ্যাটলিস্ট আরো 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের। কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, পে অর্ডার দিয়েছি, আমরা কিন্তু জমা দিয়ে দিয়েছি। কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে। অনেকটা মিক্সচার আছে, কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগুলি ছাড়া মাঠে নামতে পারবে না। প্রশ্ন হচ্ছে, চেকের মাধ্যমে যে আর্থিক নিশ্চয়তার কথা বলা হচ্ছে, ওই চেক বাউন্স হলে কি হবে? খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো। যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম। গত আসরের ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি 900 পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে আগেই। আইসিসিতে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করেছে বিসিবি, কিন্তু সবই যেন লোক দেখানো। লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। এখন হয়তো কথার কথা বলছে, আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে। আমরা চেক করে যদি সে রেড মার্ক থাকে সে টিমের সাথে থাকবে না। আর ওই ইনকোয়ারি কিন্তু চলতেছে। ওরা যখন জানাবে, যদি ওরা আমাদের বলে যে এরা দোষী, আমরা তাদের আপনার চিঠি দিয়ে দিব যে এরা টিম থেকে বার করে নেন। এই রিপোর্ট না আমি দেখেছি, না কোনো ডিরেক্টর দেখেনি। সবকিছু দেখেই হয়তো চুক্তি করেনি আইএমজি। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে বিপিএল করার কথা থাকলেও এবার সেটা হচ্ছে না। আইএমজি তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13 বিপিএল থেকে। চলছে সার্কাস, তবুও গলাবাজির শেষ নেই। 500 জন আগ্রহী বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে 30 নভেম্বরের নিলামের জন্য নাকি প্রায় 250 মানসম্পন্ন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। 17 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায়, কিন্তু 19 ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে সিলেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার, বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। জামায়াতসহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। 30 নভেম্বর থেকে শুরু হচ্ছে 7 দিন ব্যাপী কর্মসূচি।
শেখ হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা আজ। যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। অবৈধভাবে রাজুকে 30 কাঠা প্লট নেওয়ার অভিযোগ। এবং হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে 44, নিয়ন্ত্রণে আসেনি 16 ঘণ্টায়ও। নিখোঁজ প্রায় 300, হতাহতের ঘটনায় চীনা প্রেসিডেন্টের শোক।